1920 সালের ডিসেম্বরে নাগপুর কংগ্রেস অধিবেশনে ত্রিবিধ বর্জনের নীতি গৃহীত হয়েছিল। এই সমস্ত সিদ্ধান্তের পাশাপাশি আরো দুটি উল্লেখযোগ্য ঘটনা। অনেকে মনে করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় মহাত্মা গান্ধীকে দেশবন্ধু উপাধিতে আখ্যায়িত করেছিলেন। কথাটা মোটেও ঠিক নয়। যে মানুষ 60 ইঞ্চি বহরের ঢাকায় ধুতি ছাড়া। এরপর আসি খিলাফত আন্দোলন প্রসঙ্গে। আলী, মোহাম্মদ আলী জওহর, আবুল কালাম আজাদ প্রমুখের নেতৃত্বে পরিচালিত একটি সর্ব ইসলামবাদ রাজনৈতিক প্রতিবাদ অভিযান করেন। আসামে রেল স্টিমার অবরোধকে নেতৃত্ব দিয়েছিলেন কংগ্রেসের নেতা যতীন্দ্রমোহন সেনগুপ্ত। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কামাল পাশাকে শ্রদ্ধা জানিয়ে লিখলেন, ওই খেপেছে পাগলা মায়ের দামাল ছেলে কামাল ভাই। নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সুভাষচন্দ্র 1920-21 সাল নাগাদ যখন ভারতীয় রাজনীতিতে প্রবেশ করছেন তখন ভারতের রাজনীতিতে যে উল্লেখযোগ্য ঘটনাগুলি ঘটছে সেগুলি সম্পর্কে। 1920 সালের ডিসেম্বরে নাগপুর কংগ্রেস অধিবেশনে ত্রিবিধ বর্জনের নীতি গৃহীত হয়েছিল, অর্থাৎ বিদেশি শিক্ষা বর্জন, বিদেশি বস্ত্র বর্জন, আইন আদালত দপ্তর বয়কট। এই সমস্ত সিদ্ধান্তের পাশাপাশি আরো দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী দেশের মানুষের কাছে মহাত্মা নামে অভিহিত হন এই নাগপুর কংগ্রেসের পরে, এবং খ্যাতনামা ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস এই নাগপুর কংগ্রেসের পরে কিভাবে দেশবন্ধু হয়ে উঠলেন সেই আলোচনাটাও আজকে করব। জালিয়ানওয়ালাবাগের নৃশংসতম হত্যাকাণ্ড এবং রাওলাট আইনের পরে দেশের মানুষের কাছে মোহনদাস করমচাঁদ গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী 1 বছরের মধ্যে ভারতের স্বায়ত্তশাসন অনিবার্য। যদি তা না হয় তাহলে তিনি তার নিজের সবরমতী আশ্রমে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক উত্তোলন করবেন। অনেকে মনে করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় মহাত্মা গান্ধীকে দেশবন্ধু উপাধিতে আখ্যায়িত করেছিলেন। কথাটা মোটেও ঠিক নয়। চিত্তরঞ্জনের কন্যা অপর্ণা দেবীর দেশবন্ধু চিত্তরঞ্জন বইটি থেকে আমরা জানতে পারি যে নাগপুর কংগ্রেস থেকে ফিরে দেশবন্ধু শুধু তার আইন ব্যবসায় ত্যাগ করেছিলেন এমনটা নয়, তার সঙ্গে যাবতীয় বিলাসিতাও ত্যাগ করেছিলেন। যে মানুষ 60 ইঞ্চি বহরের ঢাকায় ধুতি ছাড়া অন্য কিছু পরতেন না, তিনি হাসি মুখে পরে ফেললেন মোটা খদ্দরের ধুতি, গায়ে দিলেন ফিনফিনে পাতলা পাঞ্জাবির বদলে মোটা খদ্দরের ফতুয়া। চিত্তরঞ্জনের সহধর্মিনী বাসন্তী দেবীও মিহি শান্তিপুরী শাড়ি ছেড়ে শোভিত হলেন মোটা খদ্দরের শাড়িতে। বাসন্তী দেবী চিরকাল একটু রোগাই ছিলেন। চিত্তরঞ্জনও ঠাট্টা করে তাকে বলতেন, এই খাদি পরার পরে তোমার ওজন বেশ ভালোই বেড়ে যাবে। মির্জাপুর পার্কের এক বিরাট জনসভায় সম্পাদক 5 কড়ি বন্দ্যোপাধ্যায় দেশের পক্ষ থেকে বিলাস বাসন ত্যাগী চিত্তরঞ্জনকে দেশবন্ধু বলে প্রথম অভিনন্দন জানালেন। তারপর থেকেই দেশের মানুষের কাছে চিত্তরঞ্জন হয়ে উঠলেন সবার দেশবন্ধু। এরপর আসি খিলাফত আন্দোলন প্রসঙ্গে। তুরস্কের খলিফা ছিলেন সুন্নি মুসলিম সম্প্রদায়ের চূড়ান্ত রাজনৈতিক ও ধর্মীয় প্রধান। তুরস্কের খিলাফত প্রথমে 1911 সালে ইতালীয় আক্রমণ, 1912 থেকে 13 সালে বলকানের যুদ্ধ এবং 1914 থেকে 18 সালে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের কারণে বিপন্ন হয়েছিল। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে অটোমান খলিফাকে বাঁচানোর প্রচেষ্টায় উদ্ভূত হয়েছিল খিলাফত আন্দোলন। 1920 সালের মার্চ থেকেই ভারতীয় মুসলমানরা তুরস্কের ব্যাপারে ব্রিটিশের ওপরে সাংঘাতিক ক্ষিপ্ত ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের খলিফাকে এশিয়া ও ইউরোপের রাজ্যগুলি থেকে বিচ্ছিন্ন করা যাবে এমন প্রচেষ্টা চলছিল। এই কারণেই ভারতীয় মুসলমানরা খিলাফত কমিটি গঠন করেন এবং এই খিলাফত কমিটি ব্রিটিশ সরকারের মাধ্যমে ব্রিটিশ মন্ত্রিসভার উপর চাপ দিতে থাকেন যে তুরস্ককে তাদের ফিরিয়ে দিতে হবে এবং ইসলামিক তীর্থস্থানগুলিতে সুলতানের যে সার্বভৌমত্ব
সেটা কিন্তু বজায় রাখতে হবে। ইসলামী খেলাফত পুনরুদ্ধার করতে ব্রিটিশ ভারতে মুসলমানরা শওকত আলী, মোহাম্মদ আলী জওহর, আবুল কালাম আজাদ প্রমুখের নেতৃত্বে পরিচালিত একটি সর্ব ইসলামবাদ রাজনৈতিক প্রতিবাদ অভিযান করেন। অসহযোগ আন্দোলনকে আরো শক্তিশালী করবার উদ্দেশ্যে মহাত্মা গান্ধীও খেলাফত আন্দোলনকে সমর্থন করেন। এই সমর্থনের প্রতিবাদ স্বরূপ ভারতীয় মুসলমানরাও অসহযোগ আন্দোলনে যোগদান করেন। আগেই বলেছি, পাঞ্জাবে লালা লাজপত রায়, কলকাতায় দেশবন্ধুর নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় ও আয়ুর্বিজ্ঞান বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি বিদেশি কাপড় বর্জন, মদ্যপানীয় বর্জন, এই সমস্তগুলি ছিল অসহযোগ আন্দোলনের অন্যতম পন্থা। গান্ধীর অসহযোগ আন্দোলনের দ্বারা প্রাথমিকভাবে এই আন্দোলনকে শক্তিশালী করা হয়েছিল। গান্ধীজি খেলাফত আন্দোলনকে সমর্থন করার জন্য ভারতের মুসলমানরাও অসহযোগ আন্দোলনকে অকুণ্ঠ সমর্থন করেছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু প্রথম থেকেই কোনো ধর্মীয় আন্দোলনকে দেশের স্বাধীনতার আন্দোলনের সাথে জুড়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না। গান্ধীজির অসহযোগ আন্দোলনের কিছু পন্থার বিরুদ্ধে ছিলেন দেশের বুদ্ধিজীবী উদারপন্থী কিছু গোষ্ঠী এবং সন্ত্রাসবাদী বিপ্লবীরা। তাদের মতে বিদেশি সবকিছুই কিন্তু খারাপ নয়, সবকিছুই যে বর্জন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বিদেশে যেগুলি ভালো তা অবশ্যই দেশবাসীর মেনে নেওয়া উচিত। 1921 সালে রবীন্দ্রনাথ ইউরোপ থেকে ফিরে এলে দেশের উদারপন্থী গোষ্ঠী তাকে ঘিরে ধরে। অসহযোগ আন্দোলনের নানান ত্রুটি নিয়ে তার সাথে আলোচনা হয়, বিশেষত শিক্ষা প্রতিষ্ঠান বয়কট সম্পর্কে। রবীন্দ্রনাথ এই সমন্বয় সংস্কৃতির ঐক্য সম্বন্ধে কলকাতায় একটি বিশাল ভাষণ দেন। রবীন্দ্রনাথের জোরালো যুক্তিগুলিকে খণ্ডন করার জন্য কোনো লোকই খুঁজে পাচ্ছিল না জাতীয় কংগ্রেস। ঔপন্যাসিক শরৎচন্দ্র কিন্তু এই সময় বিদেশি শিক্ষা বর্জনের পক্ষে সংস্কৃতির দ্বন্দ্ব সম্পর্কে একটি ভাষণ দান করেন এবং মোটামুটি এর একটা জবাব দেন। রবীন্দ্রনাথের সাথে গান্ধীজির বন্ধুত্ব হয়েছিল এই ঘটনার বহু আগেই, তাই রবীন্দ্রনাথ যাতে আর খুব বেশি আক্রমণ না করেন সেজন্য তার কাছে ছুটে গেলেন মহাত্মা গান্ধী। কোনো রকমে তাকে নিরস্ত করা হলো। অসহযোগ আন্দোলনের সবচেয়ে বড় দুটি ঘটনা ছিল মেদিনীপুর জেলার কর বন্ধ আন্দোলন এবং অসমে রেল ধর্মঘট। দুটি ঘটনাই পরিচালিত হয়েছিল বাংলা কংগ্রেসের নেতৃত্বে, অর্থাৎ বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি, বিপিসিসি। আসামে রেল স্টিমার অবরোধকে নেতৃত্ব দিয়েছিলেন কংগ্রেসের নেতা যতীন্দ্রমোহন সেনগুপ্ত। মেদিনীপুর জেলার কর বন্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অ্যাডভোকেট বীরেন্দ্রনাথ শাসমল। 1923 সালে মোস্তাফা কামাল আতাতুর্ক বা কামাল পাশা, যিনি তুরস্কের জাতির জনক হিসেবে পরিচিত, তার নেতৃত্বে গ্রিক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে তুরস্কের খলিফা প্রথার অবসান হয় এবং একটি নতুন ধর্মনিরপেক্ষ গণপ্রজাতন্ত্রী জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করেন। তুরস্কের মানুষই করেন। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কামাল পাশাকে শ্রদ্ধা জানিয়ে লিখলেন, ওই খেপেছে পাগলা মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শোর উঠেছে জোরসে সম্ভাল সম্ভাল তাই, কমাল তুনে কমাল কিয়া ভাই, ও কমাল তুনে কমাল কিয়া ভাই। সুতরাং পরবর্তী সময়ে তুরস্কের মানুষ ধর্মনিরপেক্ষ উদার একটি রাষ্ট্র গঠনের পক্ষে রায় দেয়। সেই থেকে পৃথক ধর্মীয় খলিফার অস্তিত্ব আর থাকলোই না। তাই 1924 সালে খেলাফত বিলুপ্তির পর খেলাফত আন্দোলন এক প্রকার অপ্রাসঙ্গিক হয়ে পড়ল। পরবর্তী ভিডিওতে আমরা আসব দেশবন্ধু চিত্তরঞ্জনের সাথে সুভাষচন্দ্রের প্রথম রাজনৈতিক সাক্ষাৎ কিভাবে হলো এবং দেশবন্ধু খুঁজে পেল তার আদর্শ শিষ্যকে আর সুভাষচন্দ্র খুঁজে পেলেন তার রাজনৈতিক গুরুকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আগামী ভিডিওটি পাবলিশ হলে অবশ্যই দেখে আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রশ্ন 1, ছাত্রাবস্থায় সুভাষচন্দ্র কি প্রফেসর কোটেনকে প্রহার করেছিলেন? প্রশ্ন 2, সুভাষচন্দ্রের প্রথম মিলিটারি ট্রেনিং কোথায় হয়েছিল? প্রশ্ন 3, সুভাষচন্দ্রের ডাক নাম কি ছিল? প্রশ্ন 4,
ইংল্যান্ড থেকে ফিরেই বম্বেতে মণিভবনে মহাত্মা গান্ধীর সাথে দেখা করে সুভাষ তাকে ঠিক কোন 3টে প্রশ্ন করেছিলেন? প্রশ্ন 5, দেশবন্ধু চিত্তরঞ্জনের সাথে দেখা করবার আগে সুভাষের কি কেউ কান ভাঙানি দেওয়ার চেষ্টা করেছিলেন যে যাতে সুভাষ দেশবন্ধুর সাথে দেখা না করেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে দেখুন ইউটিউব চ্যানেল দেশ ও সুভাষ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন। আমাদের নেতাজিকে আমরা চেনার চেষ্টা করি।